মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। আমার মা বাবা দুজনেই গত হয়েছে অনেক বছর আগে। তো মা বাবাকে আমরা পাবো না, কিন্তু একটু কি মনে নিজের জায়গার ফেরার আনন্দ, দেশে যাওয়ার আনন্দ হচ্ছে। একাডেমিক গ্রোথ বা আমার জীবনের যেটুকু দর্শন আমি আমার 25 বছরের পরে পেয়েছি, সেখান থেকে আজকের বয়স অবধি এটা 90% দায়ী আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা। নমস্কার বন্ধুরা, আপনারা ভাবছেন এরকম অদ্ভুত জায়গা থেকে আজকে ব্লগটা কেন শুরু করলাম। অদ্ভুত জায়গা বলতে আনফ্লো, আনপ্ল্যান্ড মোমেন্ট কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্যাকিং জাস্ট শুরু করেছি, কি অবস্থায় আছি সেটাই দেখাবো, আমি দেখাবো, শ্যামশ্রী দেখাবে। আর কিরকম লাগছে, আফটারঅল আমরা ক্যানাডা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমরা ইন্ডিয়ায় যাচ্ছি, আমরা কলকাতায় যাচ্ছি প্রথমে, এবং অনেক বছর পরে প্রায় 15 বছরের সংসার গুটিয়ে যাওয়া, এটা একটা ফ্যান্টাস্টিক লার্নিং এক্সপিরিয়েন্স। যদিও আমাদের সেখানে খুব একটা অসুবিধে হচ্ছে না, কারণ আমরা ওভার ইয়ার্স অনেক জিনিসই কমিয়ে ফেলেছিলাম, কিন্তু স্টিল ইটস আ লট অফ ফান। অনেক দিন পরে বাড়ি গোছাতে গেলে অনেক কিছু বেরোয়, অনেক জিনিস বেরিয়ে আসে যেগুলো মানে আপনি হয়তো ভুলে গেছেন। এইসবই আজকে দেখাবো। আর আপনারা আশা করি ভালো আছেন। যদি প্রথমবার ভিডিওটা দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আর শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। আপনারা জানেন ইউটিউব দেখতে গেলে কি করতে হয়। আর আমাদের পুরনো ভিডিওগুলো যদি না দেখেন, সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন। তো আগের দিন আমি আপনাদের বলেছিলাম যে শ্যামশ্রী এসে গেছে, ও একটা ট্রেনিং শেষ করেছে, ও করুণা রেকি ট্রেনিং শেষ করেছে, যেটা একটা হায়ার লেভেল অফ রেকি, এবং সেই ভিডিওটাও আমরা দিয়ে দিয়েছি এখানে ডেসক্রিপশন বক্সে। ওটাই ছিল আমাদের লাস্ট ভিডিও, যদি না দেখেন ফিল ফ্রি টু গো অ্যান্ড ওয়াচ ইট। খুব ভালো একটা দিন বাড়ির বাইরে কেটেছিল, সেই কিছু মোমেন্টস শেয়ার করেছি। আজকে আমাদের এই ভিডিওটা করার অ্যাজ সাচ প্ল্যান ছিল না। আমরা বেরিয়েছিলাম, বেশ চকচকে রোদ ছিল, কিন্তু এমন বৃষ্টি নামলো যে আমাদের মেট্রো ধরে ফিরে আসতে হয় তাড়াতাড়ি। খুব দূরে যাইনি বাড়ির থেকে, কিন্তু এখন যাওয়ার আগে মানে যা হয় এটা ওটা সেটা টুকটাক কেনাকাটি চলছে। বেশি প্রাণ খুলে আমরা বাজার টাজার করতে পারছি না। আফটারঅল পরের মাসেই আমরা কলকাতা চলে যাব। তো দেখুন আমাদের ঘরের অবস্থাও এখন, এখান থেকে হয়তো বুঝতেই পারছেন, মানে বাড়িটা ছোটখাটো একটা স্টোর রুম হয়ে আছে। তো কিরকম ঘরের অবস্থা কি সেটা শ্যামশ্রী আরেকটু ডিটেলে আপনাদের বলছে যে কিসের মধ্যে আমরা এখন আছি, বাট উই আর এনজয়িং ইট। প্যাকিং তো হচ্ছে, অ্যাকচুয়ালি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি মাঝে মাঝে, কারণ 15 বছরের পরে সবকিছু প্যাক করে আবার যাওয়া, তো কিছু কিছু জিনিস, পুরনো জিনিস, ভালোবাসার মানুষদের দেওয়া, বাবা মার দেওয়া জিনিস, সেগুলো বেরোচ্ছে। যখন রোজকার আপনি একটা কন্টিনিউয়াস ফ্লোতে থাকেন, দেখবেন অনেক জিনিসগুলোই খুলে আর দেখা হয় না। বাট এই প্যাকিং করতে বসে যেরকম খুব ছোট একটা জিনিস, কার্ড, এখন যেরকম কার্ড দেওয়া চল অনেকটাই উঠে গেছে, বাট আমরা যে সময় বড় হয়েছি সেই সময় কার্ড দেওয়ার একটা ভীষণ চল ছিল। সেই রকমই কার্ড, ছোট ছোট, তাতে পার্সোনাল নোটস লেখা, যেগুলো একটু ইমোশনাল করছে। তো সেই জন্য আর কি প্যাকিং একটু ডিলেড হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আবার চা নিয়ে বসে গেছি টু গ্যাদার সাম এনার্জি, আবার নতুন উদ্যমে প্যাকিং করার জন্য। আমার মনে হয় না কেউ কোনোদিন প্যাকিং নিয়ে ইউটিউবের ভিডিও বানিয়েছে কিনা, মানে পার্টিকুলারলি বাঙালিদের মধ্যে আমি এরকম কম নেই। লোকে ট্রাভেল ব্লগ করে, লোকে ফুড ব্লগ করে, কিন্তু এই বাক্স ঠাকস নিয়ে কেউ মুভ করছে একটা দেশ থেকে আরেকটা দেশে উইথ এক্সাইটমেন্ট, সেই প্রসেসটাও যে কেউ ব্লগ করবে, আমি সেরকমভাবে খুঁজে পাইনি। বাট আমার মনে হয়েছে এটা আমি করছি, কারণ কেউ কোনো না কোনো বন্ধুর এটা অবশ্যই কাজে দেবে। এই মুভিং প্রসেসে অনেক কিছু আমরা শিখছি, তোমার মনে হয় না? হ্যাঁ, শিখছি তো বটেই, কারণ একটা দেশ থেকে যখন অন্য দেশে মুভ করছো এবং মুভার নিয়ে মুভ করছো, সো সেটা একটা লার্নিং প্রসেস তো বটেই। এটা তো আর একই দেশের এক শহর থেকে অন্য শহরে মুভ নয়। তো ডেফিনেটলি হবে, আমার মনে হয় তুমি সেগুলো শেয়ার করতে চাইবে, কিভাবে আমরা মুভ করছি, কি কি লজিস্টিক্স দেখছি, আমাদের যেগুলো ভ্যালুয়েবলস আছে, ফর এক্সাম্পল গাড়ি, সেগুলো সেল করতে গিয়ে আমাদের কি কি জিনিস দেখতে হচ্ছে বা কি কি জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না?
সেই সব ডেফিনেটলি করব। কিন্তু একটু কি মনে নিজের জায়গার ফেরার আনন্দ, দেশে যাওয়ার আনন্দ হচ্ছে? অবশ্য মানে অনেকে বিদেশে এসে দেশের কথা বলতে চায় না বা ভুলে যায়। তুমি নিজেকে কোথায় দেখো? আর দেশে গিয়ে এটা বলো, আমি চাই তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমার টপ 3 ডিজায়ার কি? কলকাতায় নামার পরে তোমার কি ইচ্ছে? তাড়াতাড়ি টপ 3 কি তুমি করতে চাও? কোন অ্যাক্টিভিটিটা করতে চাও? আগে টপ 3 ডিজায়ারটা বলে তারপরে বাদবাকি জায়গায় যাচ্ছি। তো প্রথমেই মানে অবভিয়াসলি টপ 3 ডিজায়ার সেগুলোই থাকবে যেগুলো এখানে পাই না। তার মধ্যে মেন যেটা প্রথমেই আমি রাখবো সেটা হচ্ছে বিভিন্ন কালী মন্দির বা মহাদেবের মন্দির, কারণ তুমি জানো আমার আরাধ্য দেবতা মহাদেব। তো সেই কিছু মন্দির ভিজিট করার ইচ্ছে আছে, এবং অনেক মন্দিরের কথা হয়তো সেরকম ফেমাস না, বাট খুব জাগ্রত মন্দির, সেই ধরনের মন্দিরে যাওয়ার আমার ইচ্ছে আছে। সেকেন্ড আর একটা জিনিস আমি এখানে একেবারেই পাই না, সেটা হচ্ছে রাস্তায় ফুচকাওয়ালা থেকে দাঁড়িয়ে ফুচকা খাওয়া বা চুরমুর খাওয়া বা ভেলপুরি খাওয়া। এখানে রেস্টুরেন্টে গিয়ে সুন্দর সাজিয়ে সফিস্টিকেটেড ওয়েতে অনেক ভালোভাবে দেয়, বাট সেটাতে ফুচকা খাওয়ার এনজয়মেন্টটা আমি পাই না অবভিয়াসলি। রাইট রাইট। তো সেটা আমার ইচ্ছে আছে। আর থার্ড যেটা ইচ্ছে আছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরা, যেগুলো এতদিন যেতে পারিনি। দেশের যেগুলো ভালো মানে বড় উৎসব, প্রথমেই দুর্গাপুজো বলবো বা কালী পুজো, এত বছর দেশে থেকে সেগুলো এনজয় করিনি। বিদেশে থেকে ঠিক আছে, আমাদের এখানে কালী পুজো তো অনেক সময় হয় কাজের দিনে হয়, কাজ থেকে ফিরে বিকেল বেলা যেতে হয়, তো বেশ একটা ছুটির আমেজে চারিদিকে সবাই উৎসবে মেতেছে, সেই রকম ভাবে এনজয় করার ইচ্ছে আছে। এই মোটামুটি। আর তো এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। এখানে বিভিন্ন রকম জিনিস ছড়িয়ে আছে। যা হয় আমরা যথারীতি খুব এক্সাইটেড, আর শ্যামশ্রীও যা বললো, ও একটা গাড়ির কথা বললো যে হ্যাঁ আমরা যাওয়ার আগে আমার গাড়িটা, যেটা আপনারা হয়তো ছবিতে দেখেছেন, সেই গাড়িটাকেও সেল করার চেষ্টা করছি। সেটা সেই প্রসেসটা ভীষণ মানে আমি বলবো ভীষণ লেন্দি আর কমপ্লিকেটেড। এটাকে সিম্পলিফাই করা যেত, এটা আমার ব্যক্তিগত মত। মানে এই কোবেক প্রভিন্সে সেটা কোনো কারণে সরকার করেনি, বহু বছর ধরে সেই প্রথাতেই চলছে। বাট আমার ইচ্ছে আছে, আমি সেই প্রসেসটা দিয়ে এখন যাচ্ছি, ব্যাপারটা আরো ম্যাচিওর করবে। আমার ইচ্ছে আছে যে গাড়ির পুরো প্রসেসটা বিক্রি হয়ে যাওয়ার, আপনারা যদি কখনো কেউ যদি মন্ট্রিয়াল থেকে বা কানাডার অন্য কোনো জায়গা থেকে এই ভিডিওটা দেখেন, আপনার সুবিধে হবে, আপনি দেখতে পারেন। ওটা একটা আলাদা ব্লগ আমার করার ইচ্ছা আছে, যেখানে শুধু গাড়ি বিক্রির কথা বলবো। আজকে সেটাতে ফোকাস করছি না। দেখুন, আমার টপ 3টে ইচ্ছে করার খুব ডিফিকাল্ট আমার পক্ষে, কারণ আপনারা যারা আমাকে ক্লোজলি চেনেন বা শ্যামশ্রীও এগ্রি করবে, আমাকে মানে পশ্চিমবঙ্গ তো বটেই, কলকাতা সম্বন্ধে টপ 3 বলে আমার জীবনে কিছু নেই। কলকাতার সবকিছুই আমার কাছে টপ, মানে তাহলে আমার টপ 100 ডিজায়ার্স বলতে শুরু করতে হয়। তো সেভাবে ভেরি ডিফিকাল্ট টু সে টপ 3 আমার কি হবে। বাট হ্যাঁ, আমারও ইচ্ছে, শ্যামশ্রী যেরকম বললো, বিভিন্ন কালী মন্দির, বিভিন্ন শক্তিপীঠ দেখার আমার একটা ভীষণ ইচ্ছে আছে। তার কারণ ও যেরকম বললো, আমার আরাধ্য দেবী, আমি মায়ের পুজো করি, মা কালী, এবং মা কালীর বিভিন্ন রূপের আমি পুজো করি, আমি শক্তির সাধনা করি। তো তার মন্দিরগুলো আমার দেখার ইচ্ছে আছে, নট জাস্ট ফ্রম আ রিলিজিয়াস পার্সপেক্টিভ, বাট সেই এনার্জিটাকে ফিল করার ইচ্ছে আছে। কারণ ভারতবর্ষে এরকম অনেক মন্দির আছে যেগুলো কিন্তু আমরা, কিছু আছে বেশ পপুলার, আমরা নাম বললেই, যেমন আমাদের কলকাতা বললেই আগে আসে মায়ের মন্দির, কালীঘাট, কিন্তু এরকম অনেক মন্দির আছে যেগুলো কিন্তু সেই অর্থে অত পপুলার হয়নি। সেই জায়গাগুলোতে যাওয়া, সেই জায়গার এনার্জিটাকে ফিল করা, সেই জায়গায় মাকে দেখা। মা হয়তো নির্দিষ্ট তার রূপে আছে, কিন্তু মায়ের এনার্জিটা তো একই। মায়ের এনার্জিটা মায়েরই এনার্জি, দেবীর এনার্জি। এই জিনিসটা দেখা, ফিল করা, সুযোগ হলে আপনাদের সঙ্গে দেখানো, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেক বছর আমি পার্সোনালি যেটা খেয়ে উঠতে পারিনি, কলকাতা বা ভারতবর্ষের খাওয়া
পার্টিকুলারলি কলকাতায় বলবো, হ্যাঁ। কলকাতার বিভিন্ন খাবারকে এক্সপ্লোর করা। এখানে একটা ডিসক্লেমার আপনাদের দিয়ে দিই, আমি যেহেতু একটা রিকভার্ড ফ্রম প্রি ডায়াবেটিস কেস, আমি এখন আমার প্রি ডায়াবেটিসকে ম্যানেজ তো করে ফেলেছি, কিন্তু আমি 15 বছর আগের আর আমি নেই। আমি তখন যেভাবে খেতাম এখন আর সেভাবে তো খেতে পারবো না। তো সেই নিয়মটা মেনে আমাকে এক্সপ্লোর সবকিছু করতে হবে, সেটা করার ইচ্ছেও আছে। আমি সব রকম মিষ্টি খেতে ভালোবাসি, বাট আমার খুব প্রিয় হচ্ছে সন্দেশ। নরম পাক, কড়া পাক আমার কিচ্ছু এসে যায় না, যে কোনো অবস্থায় সন্দেশ থাকলে আমি খেতে খুব ভালোবাসি। আমার ভাজা খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন সবকিছুই একটা হেলদি ফুডের কনসিয়াসনেসে আমি খাই, আনহেলদি জিনিসটা কমিয়ে দিয়েছি। আর আমার থার্ড ডিজায়ার হচ্ছে কলকাতায় আবার অনেক কিছু আমাদের কাজ আছে, অনেক কিছু, অনেক অনুভূতি আছে যেগুলোকে আবার রিলিভ করার, যেটা হয়তো যখন আমরা ছাত্র জীবনে থাকি, যে সময় আমি দেশ থেকে এসেছিলাম, সেই সময় তখন ওটা করার সময় বা বয়স হয়নি। মানুষের আরো কাছে যাওয়ার, মানুষের ভালো করার। আপনারা জানেন যে আমরা বিভিন্ন রকম স্পিরিচুয়াল মোটিভেশনের ওপরে বিভিন্ন প্রজেক্টসে কাজ করি। আমরা দুজনেই রেকি মাস্টার। রেকি নিয়ে আরো কাজ করার ইচ্ছে। রেকির সঙ্গে অনেক প্যারালালস আছে অন্য স্পিরিচুয়াল ইভলভিং পাথে, তার মধ্যে ভারতের যোগশাস্ত্র আছে। এর মধ্যে কি প্যারালাল, কি ডিফারেন্ট, এটা কিভাবে মানুষকে বেটার লাইফ লিড করতে হেল্প করে, যার থেকে আনফ্লো উইথ ব্লু অরার্স, এই গোলটাকে রিচ করার, মানুষের মধ্যে যাওয়ার এবং ভারতবর্ষ দ্বীপে গিয়ে আরো অনেক জিনিস শেখা। আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশন কয়েক হাজার বছর পুরনো। আমার মনে হয় আমরা এখনো তার হয়তো 20%ই জানতে পেরেছি। অসম্ভব ভারতবর্ষকে একটা জীবনে পুরো জানার। তো আমি নিজেকে সেখানে খুব ফরচুনেট মনে করি। এইটা আমার একটা কাজ। এর ওপরে আরো অনেক জিনিস আছে আমার জীবনে, আমাদের জীবনে, যেটা কিন্তু আজকে চাইলেও এই 15 বছর কেটে যাওয়ার পরে আমরা আর পাবো না। তারা আজকে আমাদের মধ্যে নেই। এই 15 বছরের মধ্যেই তারা এক এক করে চলে গেছে। যেমন আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি তার। এই আমার মা বাবার ছবি। এই ছবিটা ল্যামিনেট করে দেশে এনেছিলাম, এই দেশে আসার সময় নিয়ে এসেছিলাম। আরো অনেক আছে, আমি এটা হাতের কাছে এখন পড়ে আছে বলে দেখাচ্ছি। তো মা বাবা, আমার মা বাবা দুজনেই গত হয়েছে অনেক বছর আগে। তো মা বাবাকে আমরা পাবো না। এই ছবিটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা যদিও আমাদের রিসেপশনের দিনের তোলা একটা গ্রুপ ফটো। এখানে আমার শ্বশুর মশাই আছেন, ডক্টর শ্যামল কুমার রায়চৌধুরী, আমার শাশুড়ি মা আছেন এবং সুনন্দা রায়চৌধুরী। ওনারাও নেই। তো আমার শ্যামশ্রী একমাত্র মেয়ে, ওনারাও চলে গেছেন। আমার শ্বশুর মশাই ঘটনাচক্রে উনি দুটি বিষয় নিয়ে ওনার মেন কাজ বা ইন্টারেস্ট বা পড়াশুনো ছিল। ওনার প্রাইমারি এরিয়াটা ছিল, যাতে উনি পিএইচডিও করেছেন। উনি ফিজিওলজি ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন তমলুক কলেজে। এবার উনি ঘটনাচক্রে আমার প্রফেসরও ছিলেন। আমি যখন মাস্টার্স করছি শ্যামশ্রীর সাথে, আমরা ব্যাচমেট ছিলাম, সেই গল্প নয় আরেকদিন হবে। জাস্ট একটা জিনিস একটু কারেক্ট করে দিই, বাবার পিএইচডিটা কিন্তু বায়োকেমিস্ট্রিতে ছিল। হ্যাঁ, পিএইচডিটা বায়োকেমিস্ট্রি ছিল। মানে আমি বলার চেষ্টা করছি বন্ধুদের যে আমার যে হিউম্যান বায়োলজিতে যেটা ইন্টারেস্ট বা শ্যামশ্রীর পড়াশোনাও সেই লাইনেই, আমার শ্বশুর মশাইও কিন্তু সেই লাইনেরই ছিলেন। মানে অনেকে বলে না যে আমরা বায়োলজি পড়েছি, আমার বাবা মানে অন্য ফিল্ডের ছিল বা কিছু। মানে আমার নিজের বাবা ইঞ্জিনিয়ার ছিলেন। আমাদের বাড়িতে অনেকগুলো জেনারেশনে কেউ বায়োলজি পড়েনি। আমার আগে আমি জানি আমাদের ঘোষ বাড়িতে একজনই পড়েছে এবং তারপরে আমি সেকেন্ড। এবং শ্যামশ্রীর ক্ষেত্রে সেটা না, ওর মার সাবজেক্ট ছিল আর্টস, বাংলা, কিন্তু ওর বাবা কিন্তু ফিজিওলজি, তারপরে বোস ইনস্টিটিউটে, আমাদের বসু বিজ্ঞান মন্দির, সেই বাড়িতেই কলকাতার আমাদের রাজাবাজারে, সেখান থেকেই পিএইচডি করে। এবং ঘটনাচক্রে আমার শ্বশুর মশাই হওয়ার আগে উনি কিন্তু আমার স্যার ছিলেন। আমি আজও সাবকনসিয়াসলি ওনাকে নিজের শিক্ষক হিসেবেই দেখি। আগে আমার মুখ থেকে স্যার বেরোয়। আমার শ্বশুর জামাই ব্যাপারটা আমাদের ছিল না। একটা ভীষণ ভালো গুরু শিষ্য সম্পর্ক যেরকম আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে আছে, ঠিক সেরকমই ছিল। এবং তার সঙ্গে আমরা দারুণ বন্ধুও ছিলাম, এটা বলতেই হবে। তো আমার শ্বশুর মশাইকে আমি মিস করি। এবং আমার মনে হয় আমার যেটুকু একাডেমিক গ্রোথ বা আমার জীবনের যেটুকু দর্শন আমি আমার 25 বছরের পরে পেয়েছি, সেখান থেকে আজকের বয়স অবধি, এটা 90% দায়ী আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা। ওনারা না থাকলে আমি হয়তো 25 থেকে 40-এর এই যাত্রাটা করতে পারতাম না। আমার কলেজ লাইফও ঠিক মতন আমি উতরতাম না। তারপরে তো আমার জীবনে শ্যামশ্রীও আসে এবং তার একটা ইম্প্যাক্ট আছে। তো এই জায়গাগুলো ফাঁকা। এখন আমরা যাব, স্বাভাবিকভাবে ওনাদের কথা মনে হবে, ওনাদের জিনিসগুলো এখনো আছে, ওনাদের থাকার জায়গাগুলো এখনো আছে দেশে, সেইগুলো মনে হবে। বাট সে আর কি করা,
আমরা নিজেরাই আপনাদের জ্ঞান দিতে থাকি যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। আমাদের ওনার মেমোরি নিয়ে চলতে হবে, কিন্তু ওনাদের কিছু আশা আছে, ওনাদের কিছু ফিলসফি ছিল যেটা ওনারা আমাকে বলেছেন, শ্যামশ্রীকে বলেছেন। আমার মায়ের কিছু ইচ্ছে ছিল, আমার বাবার কিছু ইচ্ছে ছিল, যেটা তারা শেষ সময় মারা যাওয়ার আগে আমাকে তাদের সময় বলে গেছেন। তার মধ্যেও অনেক কিছু আমি মনে হয় করে উঠতে পারিনি। যদি 10%ও করতে পারি, আমি মনে করবো আই এম আ ভেরি ভেরি ফরচুনেট পার্সন অন দিস আর্থ। যাই হোক, গলাটা ভারী হয়ে যাওয়ার আগে, বেশি ইমোশনাল হয়ে যাওয়ার আগে, এবার একটু কারেন্ট সিনারিওতে চলে আসি। আমি যখন দেশে এসেছিলাম তখন খুব সিডির চল ছিল। আজকাল তো আপনারা জানেন আমরা আইটিউন, স্পটিফাই এইসব করেই গান শুনি। তো এই সিডি গুলো কিন্তু এখনো চলে, নিয়ে যাব, এই আপনাদের দেখাচ্ছি। মানে ভ্যারাইটি আছে, কারণ আমি শ্যামশ্রী ভ্যারাইটি গান শুনতে পছন্দ করি। আমাদের একটা ক্লাসিক্যালের দিকেও ন্যাক আছে। এই দেখুন, লেজেন্ড অফ গ্লোরি, এটা সারেগামার একটা অ্যালবাম, অনেক বছর আগের কালেকশন। এটা কালজয়ী বাংলা গান। আমাদের দেখতেই পাচ্ছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসাধারণ একটা কালেকশন। এর মধ্যে বহু গান সচরাচর সন্ধ্যা মুখোপাধ্যায়ের আমরা যে পপুলার সিনেমার গানগুলো জানি, তার বাইরে অনেক গান আছে যেগুলো শুনলে আপনার অবাক লাগবে, আর বিভিন্ন সময় থেকে আছে গানগুলো। ওনার গলার আওয়াজেও যে চেঞ্জটা হয়েছে সেগুলো। এছাড়াও আরো কিছু আজকে পেলাম, আপনাদের না দেখিয়ে পারছি না। অঞ্জলি মুখোপাধ্যায়ের নজরুল গীতির আমাদের সারেগামার সিডি। এখনো অভ্যেস হয়নি সারেগামা বলা, এখনো আমরা যে সময়ের মুখ থেকে HMV বেরিয়ে যায়। আরাধনা আর উপাসনা আমার বহু বছর আগের ছোটবেলার একটি ভীষণ পপুলার সিডি। এটা জানেন তো, ওই সময় অতনু সান্যাল বলে একজন ছিলেন, তার গাওয়া কিছু, যাকে আজকাল আমরা বলি স্পিরিচুয়াল সংস, অসাধারণ কিছু গান, এবং সবসময় এটা বাড়িতে চালিয়ে রাখলে মনে হবে বাড়িতে পুজো। এছাড়া এই যে দুটো সিডি দেখছেন, এটা খুব ইন্টারেস্টিং। এটু কোনো কাভার নেই, কালো। এটা আমার বাবা রেকর্ড করে দিয়েছিল আমাকে। বাবার মানে এখানে আসার আগে আমার পছন্দ হতো নজরুল গীতি, আর একটু মডার্ন নজরুল গীতি যেগুলো পরের দিকে, আর অখিল বন্ধু ঘোষের গান এই সিডিতে আছে। তো বাবার হাতের লেখাও আছে সিডিতে, তো সেটা তো ফেলে যাওয়া যাবে না। আর এছাড়া আছে আমাদের মৃণালকান্তি ঘোষের শ্যামা সঙ্গীত। মায়ের পুজো করি এখন, তখন তো জানতাম না, মা আমার সাথেই আছে। এই হচ্ছে আপনাদের অনেকের এই সিডিগুলো বা এই গানগুলো বা এই শিল্পীদের সঙ্গে নিজেদের রিলেট করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব মজা লাগবে আমাদের। আজকে তো আমরা জয়তীর গান শুনি, খুব ভালোবাসি। জয়তী, সুপ্রতীকের অনেক পুরনো সিডি, এটা খুব গাড়িতে চালাতাম এদেশে এসে, এরকম আছে। এটাও একটু উপাসনা টাইপেরই গানগুলো, মানে খুব সুন্দর। সেটা আছে। আমার একটা খুব ফেভারিট সিডি আমার মনে পড়ছে, দেখে না দেখিয়ে পারছি না। দেখুন, প্রত্যেকটা সিডির সঙ্গে কিন্তু ব্লগে একটা গল্প হয়ে যাচ্ছে। মিউজিক অফ সত্যজিৎ রায়, এটা এখন ডিজিটালি পাওয়া যায়। এটা সিডিতে সত্যজিৎ বাবুর সিনেমা সব ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা দুর্ধর্ষ কালেকশন, সব ব্যাকগ্রাউন্ড স্কোর আছে। এইটা কিন্তু আমি কিনেছিলাম মেলোডি থেকে, রাসবিহারী মোড়ে, সেখান থেকে কিনেছিলাম। দুলালদা বসতেন এক সময়, যেটা এখন আর নেই খুব সম্ভবত। যেটা এখন সম্ভবত অনেকদিন, কিছু বছর হলো উঠে গেছে। দুলালদা বসতেন ওখানে। দুলালদা মারা যাওয়ার পরে ওনার স্ত্রী বসতেন, চালাতেন। একটা অসাধারণ কালেকশন, আমি বলবো ওই রকম ধরনের মিউজিক্যাল কালেকশন, এবং এমন একটি দোকান যেখানে মানুষরা গান বোঝে, সাজেস্ট করতে পারে, ওরম একটা দোকান। খুব ইন্টারঅ্যাক্টিভ ছিল। আমার শ্যামশ্রীর তো আগে 3 জেনারেশন থেকে তারা মেলোডিকে ভালোবাসে। আর আমাদের সময় আরেকটা দোকান ছিল, আমি শ্যামশ্রী তুমি যদি জানো, তুমি রিলেট করতে পারবে, ধর্মতলাতে সিম্ফনি। সিম্ফনি পরের দিকে এসেছিল। আমরা তখন খুব ওই হিন্দি গান রেকর্ড করতাম, 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা দিয়ে পপুলার গান হলেই ক্যাসেটে রেকর্ড করতাম। তার জন্য সিম্ফনি খুব বিখ্যাত ছিল। আচ্ছা, বাঙালি হয়ে এই সিডিটা কারুর বাড়িতে না থাকলে তো সাংঘাতিক ব্যাপার। আজকাল ইউটিউবে পাওয়া গেলেও মহিষাসুর মর্দিনী, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর পুরো কালেকশনটা সারেগামার এই সিডিটা আছে। আসলে এটা আমাদের আনার কারণ একটাই ছিল, বিদেশে আসার আগে এখানে তো আর কলকাতার ব্যান্ডউইথ ধরা যাবে না, কিন্তু রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতে হবে, তো সেই জন্যই সিডি আর কি। সেই জন্যই সিডি। এছাড়া আমি আরো এখন অবসরের মধ্যে আর আপনাদের বোর করব না, আমি দেখলাম এখানে হরিপ্রসাদ চৌরাসিয়ার একটা সিডি পেলাম, আমাদের পণ্ডিত রশিদ খানের সিডি পেলাম। উনি কিছুদিন আগেই চলে গেছেন, সিডিটা কত বছর আগে স্মৃতি, এখন তো সিডি, উনি তো আর নেই। তারপরে আমাদের বেগম আক্তার সাহিবার কিছু গান, সেরকম দুটো সিডি পেলাম। এই দুটো কিন্তু আমার নিজেরও মনে ছিল না, কারণ দেখুন ওই সংসারের চাপে যখন ওই পেছনে বাক্সে ঢুকে যায় এই জিনিসগুলো, তখন আমরা আর শুনি না। তো এই হচ্ছে, ইটস আ ভেরি স্মল পোর্শন অফ মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টস যা আমরা
আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়া এই সব বাক্স আছে, এই সব নানান জিনিস ছড়িয়ে ছড়িয়ে আছে। এই শ্যামশ্রীর কিছু পেন্টিং আছে যেগুলো আমরা নিয়ে যাব। তারপরে আমার আর শ্যামশ্রীর খুব নানান রকম আর্টিফ্যাক্টস কালেক্ট করার ইচ্ছে আছে। এই দেখুন আমার কবে কোথা থেকে কিনেছিলাম মনে নেই, কারণ আমার একটা খুব প্রিয় বাইসাইকেল, এর চেন টেন দিয়ে এটা একদম ঠিকঠাক প্যাডেল চলে। এটা খুব সম্ভবত আমরা ক্যালগারি থেকে কিনেছিলাম। হতে পারে, হতে পারে। এটা এখন অনেক জায়গায় আমি দেখি পাওয়া যায়, দেশেও পাওয়া যায়। আমার এরকম জিনিস খুব কালেক্ট করতে ভালো লাগে, সেটা আছে। কিছু গাড়ির কালেকশন আছে, সেগুলো বাক্সে ঢুকে আছে, নষ্ট হয়ে গেছে, অনেক ভেঙে গেছে, তাও যে কটা ঠিক আছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। শ্যামশ্রী নিজে ও একজন প্র্যাকটিসিং থেরাপিউটিক আর্টিস্ট। ও চর্চা করে রীতিমতো। ওর জিনিসগুলো অনেক সফিস্টিকেটেড। আমাকে আঁকতে বললে আমার কাছে জাস্ট একটা তুলি, একটা রং, একটা কাগজ দিলেই আমার মনে হয় আমি একজন আর্টিস্ট বা পেন্টার হয়ে গেছি। ব্যাস, আর কি চাই? তার সঙ্গে একটু মনের মাধুরী মিশিয়ে তুলি টানলেই হয়ে যাবে একটা সুন্দর হ্যাঁ, বাট পেন্টিং। আমি সেই জায়গায় নেই, আমি কখনোই নিজেকে সেটা ক্লেমও করব না। কিন্তু শ্যামশ্রী ডেফিনেটলি, শ্যামশ্রীর পুরো একটা বাক্স ডিভোটেড ওর আর্টের জিনিস। তাতে মানে আমি তো, আমার কাছে সবই তুলি, কিন্তু ওর কাছে 50 রকম তুলি আর এইসব আছে, নানান রকম রং, ক্রেয়ন, সেই ব্যাপারগুলো। এই নিয়ে আমরা দেশে গেলেও কাজ করব, সেসব আছে। হঠাৎ দেখছি ঘরের মধ্যে এই একটা ট্যাম, এটা আমাদের ডম্বরু। তো আমাদের হর হর মহাদেবের এটাও আছে। তো এই নানান রকম, দেখুন নানান রকম জিনিস, ডমরু থেকে ক্রেয়ন থেকে মহিষাসুর মর্দিনী, এইসব নানান রকম জিনিস ছড়িয়ে আছে। এই বাবল র্যাপ কিনেছি, কারণ এই জিনিসগুলো আমরা প্যাক করছি, সেগুলোতে বাবল র্যাপ না দিলে তো ভেঙে যাবে। কিন্তু জানেন তো, এই আলমারিটার দিকে ফোকাস করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। কিছু শো পিসেস আছে যেগুলো আমাদের বাবল র্যাপ করতে হবে, এই ওপরে যেগুলো আছে। বাট আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমাদের বেশিরভাগ জিনিস, মানে আমাদের 60% জিনিস যেটা নিয়ে আমরা মুভ করছি, যা আমি দেখলাম, সেটা জামা কাপড় না। আমাদের জামা কাপড়ও খুব অল্প আছে, সেটা দেশে গিয়ে কেনা যায়, কারণ দেশে তো আর উইন্টারের চাপটা ওরকম নেই, মানে কানাডার মতন উইন্টার তো নেই। আমাদের হচ্ছে বই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। আমি কিন্তু অভিশাপ বলবো না, আশীর্বাদ। আমার জীবনে আমি আছি আর বই আছে। এই বইটা কলকাতার সংক্ষিপ্ত ইতিহাস, অতুল কৃষ্ণ রায়ের। এ বই আপনারা যারা কলকাতা, হেরিটেজ অফ বেঙ্গল, হেরিটেজ অফ ক্যালকাটা ইন্টারেস্টেড, আপনারা রিলেট করতে পারবেন। বাকি বই আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ সবই বাক্সে ঢুকে গেছে। বইটা অনেকটাই প্যাক হয়ে গেছে। আমরা সদ্য যেই মুভারের সঙ্গে এই কনসাইনমেন্টটা ঠিক করছি, ভেরি রিসেন্টলি আমরা তাকে হ্যাঁ বললাম, থামস আপ করলাম যে হ্যাঁ আমরা কিছু জিনিস মুভ করাবই। কারণ দেখুন, আমাদের ফ্লাইটে তো পার পার্সন আমরা 2টো করে সুটকেস পাই, সেও 23 কেজি। তো 15 বছরের সংসারকে তো 4টে সুটকেসে আমরা ঢোকাতে পারবো না। আমরা যতই বলি জিনিস ফেলে দিই, বহু জিনিস আমরা এদেশে তৈরি করেছি, এদেশে পেয়েছি, যার সঙ্গে একটা ইমোশনাল ভ্যালু আছে। তো এই সব এখন নিয়ে বাঙালি লড়ে যাচ্ছে। অ্যাজ আমরা রেকি প্র্যাকটিশনার, আপনারা জানেন আমরা দুজনেই রেকি প্র্যাকটিশনার। সো তারও কিছু জিনিসপত্র আমাদের আছে যেগুলো আমরা সঙ্গে হয়তো নিতে পারবো না, মুভারকে দিতে হবে। ইয়েস, কারণ আমরা ইমিডিয়েটলি ওখানে গিয়ে যখন আমাদের রেকির কাজ শুরু করব, তখন সেগুলো লাগবে। ইনফ্যাক্ট রেকির জিনিসগুলো কি হচ্ছে জানেন তো, আমাদের এখনো, মানে ইনফ্যাক্ট আমি এখনো ব্যক্তিগতভাবে আমাদের রেকির যে সেশন, যে অনলাইন সেশনগুলো হয়, সেগুলো চলছে। তো তাতে কি হচ্ছে, অনেক সময় আমাদের রেকির যে বই ঠই আছে, তাতে আমাদের চর্চা করতে হয়। তো সেগুলো প্যাক করে দিলে মুশকিল, কিন্তু ওই ব্যালেন্স করে ঠরে আমরা চলছি। রান্নাবান্নার জিনিস খুব কমই নিচ্ছি, কারণ কোনো মানে হয় না, দেশেও কিছু সেট আমাদের আছে, আর কিছু কিনতে হবে। একদম শেষে আমরা রেখেছি প্যাক করার জন্য, কারণ রান্না তো করতে হবে, বাইরে থেকে কিনে খেলে তো আর দেখতে হবে না, আমরা দুজনেই শুয়ে পড়বো। হ্যাঁ, আর আমাদের সত্যি বলতে আমাদের দুজনের সিস্টেমই, আমরা মানে সপ্তাহে 3 দিনের বেশি বাইরে খেলেই মানে আমাদের ওখানেই হার্টবিট অর্ধেক থেমে যায়। মানে আমরা অভ্যস্তই না, আমাদের সিস্টেম হাতে তৈরি রান্না, ঘরের রান্না না খেলে মানে ইটস নট ইউজ টু। খেতে ইচ্ছে করে, আমি একদম বলবো না যে ইচ্ছে করে না বাইরে খেতে, ইচ্ছে করে, কিন্তু এখন আর শরীরটা দেয় না। এবং আমি তো বললাম আমি একজন প্রি ডায়াবেটিস ম্যানেজড একজন সাবজেক্ট। তো এটাই মোটামুটি আপনাদের এই সেগমেন্টটাতে দেখালাম আজকে মোটামুটি অগোছালো ঘর নিয়ে ব্লগিং হলো, পুরো কেওস ডিসঅর্ডারলিনেস দেখালাম। এখান থেকে একটু মনটা ভালো করে দিতে চাই যাওয়ার আগে, সেটা হচ্ছে এই যে সময়টা, বাঙালি একটা জিনিস নিয়ে মেনলি কমপ্লেন করছে কলকাতায়, এবং গরম, উই ক্যান রিলেট টু ইট অ্যাবসলিউটলি। যে সাংঘাতিক একটা হিট ওয়েভ চললো, এর আগে একটা এপ্রিলেও এসেছিল। এইটা তো আমাদের ছোটবেলায় এই ওয়েদারটা আমরা দেখতাম না। তো নেচারকে ভালোবাসুন, নেচারকে ভালো রাখুন,
হয়তো আমরা যদি কোনো সহযোগিতা করতে পারি আমরা আসছি, সেরকম কিছু ইচ্ছে আমাদের আছে। ইকোলজি মেনটেন করা খুব দরকার, আর এটা একজনের কাজ না, আমি শ্যামশ্রী একা না, আমাদের সবাইকে একসঙ্গে একজোট হয়ে করতে হবে। তো শরীরটা ভালো রাখুন। আরেকটা জিনিস এই সময় আমরা সবাই মনে করে থাকি, এই সময়টা আমরা করছি আপনারা জানেন, সেটা হচ্ছে আমাদের অনেকের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বাঙালির মনে সারা বছরই থাকে, কোনো কোনো সময় একটু বেশি থাকে। সেই জন্য আজকে এই ব্লগটা শেষ করব। আমাদের বাড়িতে যে মানুষটি কবিতা বলে, যাকে আপনারা আগেও শুনেছেন, ভালোবাসা দিয়েছেন আমাদের অন্য ইউটিউব চ্যানেলে, তার একটা কবিতা দিয়ে, শ্যামশ্রীর কবিতা দিয়ে আজকে শেষ করব। আপনারা ভালো থাকবেন, আর যেটা বললাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই। ওভার টু শ্যামশ্রীর কবিতা। শুনছেন রবি ঠাকুরের মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিষে। কোলের পরে ধরে কবে দেখতে আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে।